দেন হি রিমেম্বার্ড, তারপর সে স্মরণ করেছিল। রিমেম্বার কথাটার মানে হচ্ছে কি, পুরনো কোনো কিছু মনে করা। তখন সে স্মরণ করেছিল হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, কি হয়েছিল ওই রাতে। এখন কটা মানে এখন কত বছর পরে, 15 বছর পরে। সে 15 বছর পরে হাঁটতেছে। কার কথা বলা হচ্ছে এখানে? ব্যাংকারের কথা। যে ব্যাংকার 15 বছর পরে হেঁটে হেঁটে ভাবতেছে তো যে 15 বছর আগে কি হয়েছিল। তারপর সে আজকের দিনের পরিস্থিতির কথা ভাবছিল। তারপরে আবার বলছে দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপর সে আবার স্মরণ করেছিল যে ওই সন্ধেবেলাতে কি হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা ঠিক করা হয়েছিল যে, এই যে ইট ওয়াজ ডিসাইডেড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। ওকে, দে ডিসাইডেড ইট, এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় মানে কি, দে ডিসাইডেড ইট মানে তারা এটা ঠিক করেছিল। এটার প্যাসিভ ভয়েস কি, ইট ওয়াজ ডিসাইডেড বাই দেম, মানে এটা ঠিক করা হয়েছিল তাদের দ্বারা। এবার বাই দেমটা কেটে দে, ইট ওয়াজ ডিসাইডেড মানে কি, এটা ঠিক করা হয়েছিল। তাহলে ইট ওয়াজ ডিসাইডেড, এটা ঠিক করা হয়েছিল দ্যাট, যে দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, যে ওই যে তরুণ ছেলেটা, তরুণ লোকটা, তরুণ লোক মানে কে, লয়ারটা, শুড স্পেন্ড মানে তার উচিত কাটানো, স্পেন্ড মানে কাটানো, দ্য ইয়ার্স মানে তার ওই বছরগুলো, অফ হিজ ক্যাপটিভিটি তার বন্দি দশা, মানে তার বন্দি দশার বছরগুলো কাটানো উচিত, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, আন্ডার মানে তত্ত্বাবধানে, স্ট্রিক্টেস্ট মানে স্ট্রিক্ট মানে কি, কঠোর, স্ট্রিক্টেস্ট মানে কঠোরতম, সুপারভিশন মানে নজর, মানে কঠোরতম নজরের মধ্যে তার ওই যে বন্দি দশাটা কাটানো উচিত, এটা ঠিক করা হয়েছিল। মানে তারা নিজেদের মধ্যে ঠিক করা হয়েছিল যে ঠিক আছে, তুমি তো বন্দি দশায় থাকতে চাইছো, যে তুমি বলতেছো যে এটা সহজ জিনিস, তাহলে তোমাকে বন্দি দশাতে থাকতে হবে, কিন্তু এটা হচ্ছে সবথেকে কঠোরতম নজর হবে, মানে তুমি বাইরের কোনো মানুষজনকে দেখতে পাবে না। তাদের এরকমই ডিলটা হয়েছিল। ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, মানে কোথায় তাকে রাখা হবে ঠিক করা হয়েছিল, ইন ওয়ান অফ দ্য লজেস মানে লজের, তার অনেকগুলো লজ ছিল আর কি, তার মধ্যে একটিতে ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ওই ব্যাংকারের বাগান বাড়িতে, মানে ব্যাংকারের বাগানে অনেকগুলো লজ ছিল, সেই লজের মধ্যে একটাতে কঠোরতম নজরের মধ্যে তাকে বন্দি দশায় রাখা হবে, এটা ঠিক করা হয়েছিল। ইট ওয়াজ এগ্রিড, এটা রাজি করা হয়েছিল, মানে তারা নিজেদের মধ্যে রাজি হয়েছিল দ্যাট মানে যে ফর 15 ইয়ার্স, যে 15 বছর ধরে বা 15 বছরের জন্য, হি শুড নট বি ফ্রি, তা সে মুক্তি হবে না, মানে সে স্বাধীন হবে না, টু সরি হি শুড নট বি ফ্রি টু ক্রস, মানে ক্রস মানে কি রে, পারাপার করা, যে সে পারাপার করার স্বাধীনতা পাবে না, দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে দোরগোড়া, মানে তারা নিজেদের মধ্যে এটা রাজি করেছিল, মানে নিজেদের মধ্যে একটা চুক্তি করেছিল যে ওই 15 বছর সে কখনো স্বাধীনতা পাবে না, এমনকি পারাপার করার, দ্য থ্রেশহোল্ড মানে দোরগোড়া, অফ দ্য লজ ওই লজের, মানে তাকে যেই লজের মধ্যে বন্দি করে রাখা হবে সেই লজের দোরগোড়াও সে পারাপার করবে না। এইটা তাদের মধ্যে কি হয়েছিল, চুক্তি হয়েছিল। টু সি হিউম্যান বিংস মানে কোনো মানুষকে দেখতে, হিউম্যান বিংস মানে মানুষ, তাহলে কোনো মানুষকে দেখতে। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, শুনতে, টু হিয়ার মানে শুনতে, দ্য হিউম্যান ভয়েস মানে মানুষের গলার স্বর, তাহলে মানুষের গলার স্বর শুনতে এবং মানুষকে দেখতে সে কখনো দোরগোড়ায় যাবে না। মানে তাদের মধ্যে চুক্তি কি হলো তাহলে, যে এমনভাবে তাকে বন্দি থাকতে হবে যে সে ওই বছরগুলোতে না তো কোনো মানুষকে দেখতে পাবে আর না তো কোনো মানুষের গলার শব্দ শুনতে পাবে, মানে কঠোরতম একাকিত্বের মধ্যে থাকতে হবে তাকে। ব্যাপারটা বুঝতে পারছো? নেক্সট বলছে দেখ, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, অর টু রিসিভ মানে রিসিভ মানে কি, গ্রহণ করা, লেটার্স মানে চিঠি, অ্যান্ড নিউজ পেপার মানে খবরের কাগজ, মানে সে এতটাই কঠোরতম নজরের মধ্যে থাকবে যে না তো সে কোনো মানুষকে দেখতে পাবে, না তো কোনো মানুষের গলার স্বর শুনতে পাবে, গলার শব্দ শুনতে পাবে, আর না তো সে বাইরে থেকে কোনো চিঠি গ্রহণ করতে পারবে, চিঠি বা খবরের কাগজ, মানে সে কোনো খবরের কাগজ, চিঠিও এসব নিতে পারবে না। হি ওয়াজ অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়েছিল, অ্যালাউ করা মানে কি, সম্মতি দেওয়া, হি ওয়াজ অ্যালাউড মানে তাকে সম্মতি দেওয়া হয়েছিল, এটাও প্যাসিভ ভয়েসে আছে। টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাকে দেওয়া, সম্মতি দেওয়া হয়েছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি, গিটার, পিয়ানো, স্পেয়ার, এইসব। অ্যান্ড বুকস এবং বই, অ্যান্ড ওয়াজ অ্যালাউড এবং তাকে অনুমতি দেওয়া হয়েছিল, টু রাইট লেটার্স মানে চিঠি লিখতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, তাহলে তাকে অনুমতি দেওয়া হয়েছিল চিঠি লিখতে। টু ড্রিঙ্ক ওয়াইন এবং মদ্যপান করতে, অ্যান্ড টু স্মোক এবং ধূমপান করতে, তাহলে তাকে কী কী অনুমতি দেওয়া হয়নি, সে কোনো মানুষকে দেখতে পাবে না, সে কোনো মানুষের গলার স্বর শুনতে পাবে না, আর সে কোনো বাইরে থেকে চিঠি, নিউজ পেপার এসব নিতে পারবে না। কিন্তু কী কী পারবে, সে হচ্ছে যে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তার সাথে রাখতে পারবে, সে চিঠি লিখতে পারবে, বই পড়তে পারবে,
এবং মদ্যপান করতে পারবে এবং স্মোক করতে পারবে, মানে ধূমপানও করতে পারবে। বাই দ্য টার্মস, টার্ম মানে শর্তাবলী, বলে না টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্ম মানে কি শর্তাবলী, শর্ত, শর্ত অনুযায়ী অফ দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট কথাটা মানে কি চুক্তি, তাহলে এই চুক্তির যে শর্তগুলো ছিল সেই শর্তগুলি অনুযায়ী দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ, মানে শুধুমাত্র রিলেশন মানে কি সম্পর্ক, হি কুড হ্যাভ মানে তার সে রাখতে পারতো, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড মানে বাইরের জগতের সাথে, ওয়ার বাই আর লিটিল উইন্ডো মানে একটা ছোট্ট জানালা দিয়ে, মানে সে বাইরের জগতের সাথে সম্পর্ক রাখলে কোন কোন জিনিসটার মধ্যে সম্পর্ক রাখতে পারবে, একটা ছোট্ট জানালার মাধ্যমে। কীরকম দেখ, মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, যেটা উদ্দেশ্য মানে যেটা পারপাসলি মানে ইচ্ছে করে, যেটা ওই উদ্দেশ্যেই বানানো হয়েছে, ফর দ্যাট অবজেক্ট মানে ওই উদ্দেশ্যের জন্য, যেটা ইচ্ছে করে বানানো হয়েছে ওই উদ্দেশ্যের জন্য। মানে কি তাকে ডাইরেক্ট কোনো দরজা খুলে এরকম দেখাবে না যে দেখো বাইরের লোকজন, এরকম একটা ছোট্ট জানলা করা হয়েছে সে তার ওই লজের মধ্যে, এবং সে ওই জানলা দিয়েই কন্ট্যাক্ট করতে পারবে মানুষের সাথে। কীরকম কন্ট্যাক্ট করবে, সে মানুষকে দেখতে পাবে না, কেউ একটা হাত বাড়িয়ে খাবার তাকে দিয়ে চলে যাবে, এবং সে যদি কোনো কিছু বই টই চায়, বই এইসব তো এলাও আছে, বই মদ্যপান স্মোক এইসব তো এলাও আছে, তো সে যদি ওগুলো চায় তাকে ওই জানালা দিয়ে কেউ না কেউ হাতগুলো দিয়ে চলে যাবে, বুঝতে পারছো? মানে একটা ছোট্ট জানালার মধ্যে সে বাইরের জগতের সাথে কি করবে, সম্পর্ক রাখতে পারবে না, তো কোনো দরজা খোলা থাকবে না তো কিছু হবে। নেক্সট, হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, হি মাইট হ্যাভ মানে সে পেতে পারতো, এনিথিং মানে যা কিছুই, হি ওয়ান্টেড যেটা সে চাইতো, মানে সে যেটা চাইতো সেটাই সে পেতে পারতো। কীরকম জিনিস চাইতে পারতো, বুকস মানে বই, মিউজিক, মিউজিক মানে গান, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলছে এখানে, ওয়াইন মানে মদ, অ্যান্ড সো অন এরকম টাইপের, মানে যেসব জিনিসগুলো তাকে অ্যালাউ করা হয়েছে, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বই পড়া, মদ্যপান স্মোক, সে এই জিনিসগুলো যত ইচ্ছা চাইবে তাকে ওই জানালা দিয়ে দেওয়া হবে, মানে কোনো বাধা নেই যে না তোমাকে আর বই দেওয়া হবে না, সে যত চায় তত তাকে দেওয়া হবে। ইন এনি কোয়ান্টিটি, ইন এনি কোয়ান্টিটি মানে যত ইচ্ছা পরিমাণে, কোয়ান্টিটি কথাটা মানে কি পরিমাণ। হি ডিজায়ার, ডিজায়ার কথাটা মানে চাওয়া, হি ডিজায়ার মানে যেটা সে চাইতো, বাই রাইটিং অ্যান অর্ডার একটা আদেশ লিখে, মানে তার যত বই, যত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যত মদ বা যত সিগারেট এইসব যা কিছু চাই না কেন, সে জাস্ট একটা লেটার টাইপের লিখবে, ছোট আদেশ টাইপের নিয়ে ওই জানালাতে বলে দিবে, তাকে লোক দিয়ে চলে যাবে ওখানে। বাট হি কুড অনলি রিসিভ দেম, কিন্তু কিন্তু সে ওগুলোকে শুধুমাত্র গ্রহণ করতে পারতো বা নিতে পারতো থ্রু কথাটার মানে হচ্ছে মধ্য দিয়ে, থ্রু মানে কি বললাম মধ্য দিয়ে, থ্রু দ্য উইন্ডো জানালা মানে জানালার মধ্য দিয়ে, ওই জিনিসগুলো সে যত ইচ্ছা চাইতো, যত তার চাহিদা অনুযায়ী সে নিতে পারতো, কিন্তু কোথা দিয়ে সে নিতে পারতো, ওই ছোট্ট জানালাটা দিয়ে, না তো সে দরজা খুলতে পারবে না তো বাইরে যেতে পারবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল, দ্য এগ্রিমেন্ট মানে এই চুক্তিটি, এগ্রিমেন্ট কথাটা মানে চুক্তি বললাম, প্রোভাইড মানে কি রে, প্রোভাইড মানে কি দেওয়া, তাহলে এই যে চুক্তিটা দিয়েছিল ফর এভরি ডিটেল মানে এই চুক্তির মধ্যে লেখা ছিল প্রত্যেকটা ডিটেল, মানে কি ডিটেল মানে খুঁটিনাটি জিনিস, অ্যান্ড এভরি ট্রাইফেল মানে কি পুঙ্খানুপুঙ্খ জিনিস, ট্রাইফেল মানে দেখ তোদের বই দিয়েছে অল দ্য স্মল সিমিংলি ইনসিগনিফিকেন্ট ডিটেলস, মানে যেগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয় সেই রকম ছোটোখাটো ডিটেলসও ওই চুক্তিটার মধ্যে লেখা আছে। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যেটা বানাবে, দ্যাট উড মেক মানে যেটা বানাবে হিজ ইমপ্রিজনমেন্ট তার বন্দিদশা, ইমপ্রিজনমেন্ট কথাটার মানে কি বন্দিদশা, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, সলিটারি মানে একাকী, মানে তার ওই যে বন্দিদশাটাকে কঠোরভাবে একাকিত্ব বানাবে, মানে তাকে এমনভাবে রাখা হবে যেন সে কোনো মানুষের ছোঁয়া মানে মানুষকে দেখতেও না পায়, সে তো চ্যালেঞ্জ করছে যে আমি ওরকম একা থাকতে পারবো, তো তাকে এমনই একা রাখবে যেন সে পাগল হয়ে যায়, এরকম একটা প্ল্যান হয়েছে আর কি, তাদের মধ্যে চুক্তি হয়েছে। অ্যান্ড বাউন্ড কথাটা মানে হচ্ছে বাধ্য, দ্য ইয়াং ম্যান মানে ওই যে ইয়াং ম্যান মানে লয়ারটি বাধ্য, টু স্টে মানে থাকা, টু স্টে মানে থাকতে, দেয়ার মানে সেখানে, এক্স্যাক্টলি 15 ইয়ার্স মানে পুরোপুরি 15 বছর, তাহলে ওই যে লয়ারটা ওখানে কত বছর পুরোপুরি থাকতে বাধ্য, পুরোপুরি 15 বছর। বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870 মানে শুরু কবে হবে তার যে এই বন্দিদশা শুরু কবে হবে, ফ্রম 12 o'clock মানে 12টা থেকে, অফ নভেম্বর 14 ডেটগুলো রাখবেন মাথায়, যে নভেম্বর 14 14 তারিখে 1870 কত সালে, তাহলে 1870 সালে 14 নভেম্বর 12টা থেকে তার বন্দিদশা শুরু হবে, অ্যান্ড এন্ডিং এবং শেষ হবে ঠিক 15 বছর পর, তো
তাহলে কবে সেটা 12 o'clock অফ নভেম্বর 14, মানে সেটাও 14 নভেম্বর 12টার সময়। 70 সঙ্গে 15 যোগ করলে কত হবে সেটা হিসাব শেখাতে হবে না নিশ্চয়ই, 1885 সাল। তাহলে 70 মনে রাখলেই 85 মনে থেকে যাবে, 70 আর 15 85। তাহলে তার বন্দিদশা শুরু হবে 1870 খ্রিস্টাব্দের 14 নভেম্বর 12টা থেকে, শেষ কবে হওয়ার কথা ছিল 1885 সালে নভেম্বর 14তে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট অন হিজ পার্ট টু ব্রেক, স্লাইটেড মানে একটু ছোট্ট, বলছে একটুও যদি সে চেষ্টা করে, অ্যাটেম্প্ট মানে প্রচেষ্টা, তাহলে সে যদি একটুও চেষ্টা করে অন হিজ পার্ট মানে তার তরফ থেকে, টু ব্রেক দ্য কন্ডিশনস এই শর্তগুলো ভাঙার বা ভাঙতে, ব্রেক মানে ভাঙা, টু ব্রেক মানে ভাঙতে, টু ব্রেক দিস কন্ডিশনস, কন্ডিশন কথাটার মানে হচ্ছে শর্ত, তাহলে এই শর্তগুলোর মধ্যে কোনোটা ভাঙতে যদি সে একটুও মানে চেষ্টা করে, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, মানে সে যদি এমনকি 2 মিনিট আগেও বেরিয়ে পড়ে, তাকে পাক্কা কত বছর থাকতে হবে ওখানে, 15 বছর। কিন্তু 15 বছরের মানে পুরনো আর 2 মিনিট আগেও যদি সে ওই বন্দিদশা থেকে ঘর থেকে বেরিয়ে পড়ে, তাহলে কি হবে দেখ, রিলিজ দ্য ব্যাংকার, মানে ব্যাংকারকে মুক্ত করবে ফ্রম দ্য অব্লিগেশন বাধ্যবাধকতা থেকে, টু পে হিম 2 million, মানে 2 মিলিয়ন তাকে দিতে। মানে সে যদি ওই 15 বছরের পূরণ করার ঠিক 2 মিনিট আগেও বেরিয়ে পড়ে, মানে 15 বছর পুরোপুরি না পূরণ করেই, তাহলে ওই ব্যাংকার আর বাধ্য থাকবে না যে তাকে 2 মিলিয়ন দিবে। ব্যাপারটা বুঝতে পারছি, যে টাকা পুরো 15 বছর থাকতে হবে। সে যদি 2 মিনিট আগেও বেরিয়ে পড়ে, ব্যাংকার তখন বলতেই পারে যে তোমার তো 15 বছর টাকার কথা ছিল, তুমি 2 মিনিট আগে কেন বেরিয়ে পড়ছো, তাহলে তোমাকে আমি দিতে বাধ্য, 2 মিলিয়ন দিতে বাধ্য নই। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, এগুলো দাগ দিবি, ফার্স্ট ইয়ারের নিচে দাগ দিবি। ফর দ্য ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরে অফ হিজ কনফাইনমেন্ট তার বন্দি দশার, তাহলে তার বন্দি দশার প্রথম বছরে, অ্যাজ ফার হ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, মানে একজন যতদূর বিচার করতে পারতো তার ওই ছোট ব্রিফ কথাটা মানে হচ্ছে সংক্ষিপ্ত, তার সংক্ষিপ্ত যে নোটস থেকে একজন ব্যক্তি যেটা বিচার করতে পারতো, দ্য প্রিজনার মানে ওই যে বন্দিটা, সাফার মানে কি রে, ভোগ করা বা যন্ত্রণা ভোগ করা, সাফার মানে ভোগ করছিল, সিভিয়ারলি মানে তীব্রভাবে, ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, লোনলিনেস মানে কি একাকিত্ব, আর ডিপ্রেশন মানে বিষণ্ণতা, ঠিক আছে, বাংলা মনে রাখার দরকার নেই, তোরা মনে রাখবি কি লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। বলবি যে সে প্রথম বছরে, মানে একজন যদি তার, সে তো বসে বসে ওখানে চিঠি লিখতো, বলা ছিল না যে যত ইচ্ছা সে লিখতে পারতো, যত ইচ্ছা বই পড়তে পারতো, সে ওখানে বসে বসে লিখতো। তো এখানে বলছে যে ও প্রথম বছরে কেউ যদি তার চিঠিগুলো পড়তো, তার ওই চিঠিটা দেখে পড়ে তুই বুঝতে পারতিস যে সে ওই প্রথম বছরে কিসে ভুগছিল, প্রচণ্ড লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। লোনলিনেস মানে কি একাকিত্ব, যেটা হয় তোকে যদি সারাদিন একা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তুই একাকিত্ব ফিল করবি তো সেইটা। আর ডিপ্রেশন মানে বিষণ্ণতা বা আর কি, কিছু ভালো লাগছে না, এইরকম সে কোন বছরে ফিল করছিল, প্রথম বছরে। দ্য সাউন্ড অফ পিয়ানো কুড বি হার্ড, মানে পিয়ানোর শব্দ, পিয়ানো জানো তো, সে একটা ছাতার মতো থাকে এরকম বাজায়, তো দ্য সাউন্ড অফ পিয়ানোর শব্দ, কুড বি হার্ড মানে শোনা যেত, কন্টিনিউয়াসলি কথাটার মানে কি অনবরত, তাহলে অনবরত তার কি শোনা যেত, পিয়ানো বাজানোর শব্দ শোনা যেত, ডে অ্যান্ড নাইট মানে দিন এবং রাত্রে, ফ্রম হিজ লজ তার লজ থেকে, তাহলে তার লজ থেকে কন্টিনিউয়াসলি কিসের শব্দ শোনা যেত, পিয়ানো বাজানোর শব্দ শোনা যেত। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, রিফিউজ কথাটার মানে কি, না করে দেওয়া, নাকচ করে দেওয়া। হি রিফিউজ সে না করে দিয়েছিল, ওয়াইন অ্যান্ড টোব্যাকো মানে সে মদ্যপান এবং ধূমপান করা না বলেছিল, যে আমার এসব লাগবে না, আমি সব খাবো না। ওয়াইন হি রোড মানে সে লিখেছিল তার চিঠিতে যে ওয়াইন মানে মদ, এক্সাইটস মানে উত্তেজিত করে, দ্য ডিজায়ার্স মানে আমাদের চাহিদাগুলোকে, এই যে মারপিট করার চাহিদা বা নাচার চাহিদা, ওটা কখন আরও বেড়ে যায়, নর্মাল অবস্থায় বাড়ে না, ওয়াইন বা মদ্যপান করে দিলে অনেকটা বেড়ে যায়। তাহলে সে কি লিখেছে যে মদ এটা কি করে, এক্সাইটস মানে উত্তেজিত করে, কি করে, দ্য ডিজায়ার্স মানে চাহিদাগুলোকে, আমাদের যে টুকটাক চাহিদা থাকে ওই চাহিদাগুলোকে অনেকটা বাড়িয়ে দেয়। কোন জিনিসটা বাড়িয়ে দেয়, মদ পান, সে ওটা তার চিঠিতে লিখেছিল। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফোর্স, ওর্স্ট মানে সব থেকে খারাপ, ব্যাড কথাটা জানিস তো, ব্যাড মানে কি খারাপ, ব্যাড, ওর্স আর ওর্স্ট এগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি চেঞ্জেস সেখানেও। ব্যাড মানে খারাপ, ওর্স মানে বেশি খারাপ, আর ওর্স্ট মানে সবচেয়ে খারাপ। বলছে যে দ্য অ্যান্ড ডিজায়ার্স মানে চাহিদা, আর মানে হয় দ্য ওর্স্ট ফোর্স মানে সব থেকে খারাপ, ফোর্স মানে কি শত্রু, FOE, ফো মানে কি বললাম শত্রু। এখানে বলছে যে তাহলে চাহিদা সব থেকে খারাপ শত্রু
অফ দ্য প্রিজনার, মানে একজন বন্দি লোকের জন্য, একজন বন্দি লোকের জন্য চাহিদা সব থেকে বড় শত্রু। কারণ কি, আমার যদি চাহিদা হয় যে চল এক প্লেট বিরিয়ানি খেয়ে আসি, আমি যেতে পারবো, হ্যাঁ কি না? কিন্তু একজন যে জেলে বসে আছে তার যদি ওই চাহিদাটা হয়, সে কি যেতে পারবে? আর যদি তোর চাহিদা পূরণ না হয়, তোর মনের মধ্যে কি হবে? রাগ হবে তো। তাহলে ওই জন্য বলছে যে যে বন্দি দশায় আছে তার জন্য চাহিদা সব থেকে বড় শত্রু। তাহলে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে যারা বন্দি দশায় থাকে তাদের জন্য সব থেকে বড় শত্রুকে। অ্যান্ড বিসাইডস, বিসাইডস মানে পাশে নয়, বিসাইডস মানে পাশাপাশি। ওকে, কীরকম? আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করি, ওখানেও যে পাশাপাশি ইংলিশ কি বিসাইডস, এস থাকবে শেষে। বলছে অ্যান্ড বিসাইডস এবং পাশাপাশি নাথিং কুড বি মোর ড্রেরি দেন ড্রিঙ্কিং গুড ওয়াইন। বলছে যে এর পাশাপাশি নাথিং কুড বি মোর ড্রেরি। ড্রেরি কথাটার মানে কি? ড্রেরি মানে হচ্ছে বিষণ্ণ বা খারাপ, মানে এর থেকে খারাপ কিছু হয় না দেন ড্রিঙ্কিং গুড ওয়াইন, মানে ভালো মদ্যপান করার চেয়ে, মানে ভালো মদ্যপান করা সব থেকে খারাপ জিনিস। ওকে, কেন বলছি? কারণ নেশা হয়ে যাবে। অ্যান্ড সিইং নো ওয়ান, এবং কাউকে না দেখতে পাওয়া। কেউ নেশা করে নিয়েছে এবং সে কাউকে দেখতে পায়নি, মানে নেশা করে সবাই কি চায় যে একটু হুটান করবে, মারপিট করবে বা নাচবে, কিন্তু নেশা করার পর কাউকে দেখতে পায়নি, এটা সব থেকে খারাপ একটা ফিলিংস, যদিও আমার ওই ফিলিংস কখনো হয়নি। বলছে যে একজন যে জেলে থাকে সে যদি নেশা করার পরে, বলছে যে যে একজন জেলে থাকে তার মানে তার থেকে এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে না যে সে নেশা করে নিচ্ছে, একটা ভালো মদ খেয়ে নিচ্ছে, তারপরে সে আর কাউকে দেখতে পাচ্ছে না। অ্যান্ড টোবেকো, এবং তামাক, টোবেকো মানে কি বিড়ি সিগারেট গাঁজা এসব, টোবেকো। স্পয়েলড দ্য এয়ার, স্পয়েল কথাটা মানে কি নষ্ট করে দেওয়া, স্পয়েল দ্য এয়ার মানে বায়ুমণ্ডলকে নষ্ট করে দেয়। সে তো একটা রুমের মধ্যেই আছে, সে যদি ওখানেই সবসময় সিগারেট পান করে তার ওটা শরীরের জন্য খারাপ হবে প্রচুর, বাতাসকে নষ্ট করে দেবে। অফ হিজ রুম, তার রুমে। তাহলে সে দুটা কারণে মানে তামাককে টোবেকো কিসের জন্য খায় না, মানে ধূমপান কেন করেনি? যাতে তার বাতাসটা রুমের মধ্যে বাতাসটা ভালো থাকে। আর মদ্যপান কেন করেনি? যাতে তার চাহিদাটা বেড়ে না যায়। নেক্সট, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য in the first year the books he sent for were principally of a light character. দেখ, in the first year মানে প্রথম বছরে, the books মানে বইগুলো, he sent মানে তাকে পাঠানো হয়েছিল, for were principally মানে প্রধানত, principally মানে কি প্রধানত, of a light character মানে হালকা, লাইট মানে এখানে আলো নয়, লাইট মানে হালকা হয়, জানিস তো? বলছে লাইট ক্যারেক্টার মানে হালকা ধরনের, হালকা চরিত্রের বই, মানে সহজ সহজ বই। তোরা এই যে ছোটোবেলায় গল্পগুলো পড়তিস, ক্লাস 5-6 যেই গল্পগুলো পড়তো, ওগুলো কি কমপ্লিকেটেড কোনো স্টোরি? ওতে কি মাথা খাটাতে হয় বিশাল? তাহলে এইরকম হালকা হালকা ধরনের বই সে পড়তো, মানে যাতে কিছু বেশি মাথা কামাতে হয়নি। নোভেলস, নোভেলস মানে কি উপন্যাস, মানে সে সেই সব নোভেল পড়তো যেগুলো হালকা ধরনের, অত কঠিন কঠিন নয়। উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, মানে জটিল ভালোবাসার যে পটভূমি আছে, যেখানে স্টোরি আছে, সেই টাইপের গল্প পড়তো। সেন্সেশনাল মানে উত্তেজনাপূর্ণ, অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এবং দারুণ দারুণ গল্প পড়তো, মানে যেগুলো মজা লাগে আর কি, পড়ে বেশ দারুণ মজা লাগে সেই টাইপের গল্প পড়তো। সে গভীরে ডিপে কিছু পড়তো না সেরকম, অ্যান্ড সো অন, এরকম টাইপের। ইন দ্য সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে নিচে রাখবে, সেকেন্ড ইয়ারে কী করতো? দেখ বলছে ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট। তাহলে প্রথম বছরে রাত্রি দিন যখনই তার রুমের কাছে যেত কেউ একজন, পিয়ানোর আওয়াজ শুনতে পেত। কিন্তু দ্বিতীয় বছর কী হলো? দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট মানে পিয়ানোটা ছিল নীরব, মানে সে পিয়ানো বাজানো বন্ধ করে দিয়েছিল। ইন দ্য লজ, ওই লজের মধ্যে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। প্রথম বছর সে কী ধরনের বই পড়তো? লাইট ক্যারেক্টার মানে হালকা ধরনের, যেগুলো সহজ সরল। কিন্তু দ্বিতীয় বছর সে কী ধরনের বই চাওয়া শুরু করছে? ক্লাসিক্স। ক্লাসিক্স মানে উচ্চতম রচনা, যেগুলো খুব কঠিন কঠিন রচনা, যেমন মানে যেগুলো ধর শেক্সপিয়ারের কোনো ভালো বই, ঠিক আছে, কার্ল মার্কসের ধর কোনো থিওরি বা ফিলোসফি, এই টাইপের যে উচ্চতম রচনার বই। ক্লাসিক্স মানে মনে থাকবে তো, উচ্চতম রচনা মানে কঠিন কঠিন লেখা যে বইটই, সেগুলো সে চাওয়া শুরু করেছিল। কোন বছর? দ্বিতীয় বছর। প্রথম বছর সহজ বই, দ্বিতীয় বছর কঠিন বই। প্রথম বছর সে পিয়ানো বাজাইতো, পিয়ানো এরকম করে মনে রাখবে যে প্রথম বছর পিয়ানো বাজাইতো, পিয়ানো বাজানোর সাথে সাথে অত কঠিন বই পড়ার সময় থাকতো না, তাহলে তখন কী করতো? সহজ সহজ বই পড়তো। আর দ্বিতীয় বছর পিয়ানো বাজানো বন্ধ করে দিয়েছে, এখন সে কী বই পড়া শুরু করছে? কঠিন কঠিন ক্লাসিক্স বই, সব উচ্চতম রচনার বই। ইন দ্য ফিফথ ইয়ার মানে 3 বছর 4 বছর কী করছিল সেটা এখানে লেখা নেই। ইন দ্য ফিফথ ইয়ার মানে পঞ্চমতম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেন, আবার মিউজিক শোনা শুরু হয়েছিল। এই জায়গাটায় দাগ দিবি, পঞ্চমতম বছরে আবার মিউজিক মানে বাজানো শুরু করেছিল সে। তাহলে দেখ বলছে পঞ্চমতম বছরে আবার মিউজিক শোনা যেত ওখান থেকে, মানে 5 নম্বর বছরে সে আবার ওখানে পিয়ানো বাজানো শুরু করেছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, সে প্রথমে তো জ্ঞান দিয়েছিল যে মদ খাওয়া কেন উচিত নয়, এইসব জ্ঞানটা দিয়েছিল, কিন্তু 5 নম্বর বছরে সে মদ খাওয়া আলটিমেটলি শুরু করেই দিল।
বলছে যে পঞ্চম বছরে সে আবার পিয়ানো বাজানো শুরু করেছিল এবং সে আক্স মানে চাওয়া এখানে বলবি যে, এবং সে জেলে যে থাকতো বন্ধুদশায় যে লয়ারটা, সে কি চাওয়া শুরু করে দিয়েছিল, মদ চাওয়া শুরু করে দিয়েছিল। দোজ হু ওয়াচড হিম, মানে যারা তাকে দেখেছিল, ওয়াচ মানে তাকানো বা দেখাতো, যারা তাকে দেখেছিল, থ্রু দ্য উইন্ডো, থ্রু মানে আগে বললাম মধ্য দিয়ে, থ্রু দ্য উইন্ডো মানে জানালার মধ্য দিয়ে, সেড দ্যাট বলেছিল যে, মানে যারা তাকে জানালার মধ্য দিয়ে দেখেছিল তারা বলেছিল যে, অল দ্যাট ইয়ার, ওই গোটা বছরে, কত নম্বর বছর এটা, 5 নম্বর বছরে, মানে যারা তাকে লক্ষ্য করতো জানলা দিয়ে, তারা বলেছিল যে ওই গোটা বছরে হি স্পেন্ট ডুইং নাথিং, সে কিছুই করেনি। হি স্পেন্ট মানে সে কাটিয়েছিল, ডুইং মানে করে, নাথিং মানে কিছুই না, মানে সে কিছুই করেনি সারা বছরে। বাট মানে এখানে ছাড়া, কিন্তু নয়। বাট মানে কি বললাম, ছাড়া। ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লেইং অন হিজ বেড, মানে কি ছাড়া সে কিছুই করেনি, খাওয়া দাওয়া মানে ইটিং, ড্রিঙ্কিং মানে পান করা, মদ পান করতো, জল পান করতো, অ্যান্ড লেইং, লাই মানে শুয়ে থাকা, যে রসে লিখে দিয়েছিল এগুলি, লাই মানে কি শুয়ে থাকা, তার সাথে আইএনজি যোগ করলে লাইং হয়, LYING হয়ে যায়। বলছে সে শুয়ে থাকতো, পান করতো এবং খেত, এই ছাড়া সে আর ওই গোটা বছরে কিছুই কাজ করেনি। অন হিজ বেড, তার বিছানার উপর। ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন, ইয়নিং, YAWN, ইয়ন কথাটার মানে হচ্ছে হাই তোলা, ওকে। ইয়নিং মানে সে হাই তুলতো। অ্যান্ড অ্যাংরিলি টকিং, এবং রেগে কথা বলতো, অ্যাংরিলি মানে কি রেগে রেগে, টকিং মানে কথা বলতো, টু হিমসেলফ মানে নিজের সাথে, আই মাইসেলফ মানে আমি নিজে, হি হিমসেলফ মানে সে নিজের সাথে রেগে রেগে কথা বলতো। হি ডিড নট রিড বুকস, সে বই আর পড়তো না। কত নম্বর বছরের কথা হচ্ছে এখন, 5 নম্বর। সে আর এখন বই পড়তো না, বই পড়া সে বন্ধ করে দিয়েছে। সামটাইমস, কিছু সময় মানে মাঝে মাঝে, অ্যাট নাইট, রাতের বেলায়, হি উড সিট ডাউন, সে বসে পড়তো, টু রাইট মানে লিখতে, সে বই পড়া বন্ধ করে দিয়েছে, মাঝে মাঝে সে কী করতে বসে পড়তো, লিখতে বসে পড়তো। হি উড স্পেন্ড আওয়ার্স, মানে সে কাটাতো, হি উড স্পেন্ড মানে কি কাটানো, সে কাটাতো, আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, রাইটিং মানে লিখে, সে ঘন্টার পর ঘন্টা কী করে কাটাতো, লিখে লিখে কাটাতো। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলায়, টিয়ার আপ, টিয়ার কথাটার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টিয়ার মানে কি ছিঁড়ে ফেলা, তাহলে সে সকালবেলায় করতো টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, মানে সে সমস্ত কিছুগুলোকে ছিঁড়ে দিত যেগুলো সে লিখেছিল, মানে সে গোটা রাত্রি ধরে লিখতো আর সকালবেলা উঠে কী করতো, সেগুলোকে রেগে মেগে আবার ছেড়ে দিত। এগুলো কোন মানুষরা করে, যারা পাগল টাইপের হয়ে যাচ্ছে, মানে লোনলিনেসে পাগল হয়ে যাচ্ছে প্রায়। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, মোর দ্যান ওয়ান্স মানে একবার, বলে তো ওয়ান্স মোর, আরও একবার, তো মোর দ্যান ওয়ান্স মানে একবারেরও বেশি, হি কুড বি হার্ড মানে তাকে শোনা যেত, এটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে। হি কুড বি হার্ড মানে তাকে শোনা যেত, হিয়ার মানে শোনা, হিয়ারের ভিতরে হচ্ছে হার্ড, তাহলে হি কুড বি হার্ড মানে তাকে শোনা যেত, ক্রাইং মানে কাঁদতে, তাহলে তাকে একবারেরও বেশি কাঁদতে শোনা যেত, মানে সে কাঁদতো ওখানে বসে বসে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, এবার 6 বছরের সেকেন্ড হাফের কথা চলছে। সেকেন্ড হাফ মানে বুঝিস তো, 365 দিনকে 2 দিয়ে ভাগ কর, তার সেকেন্ড হাফ, মানে ফুটবল খেলা হয় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, জানো তো 90 মিনিটের খেলা হয়, প্রথম 45 মিনিটকে ফার্স্ট হাফ বলে আর দ্বিতীয় 45 মিনিটকে সেকেন্ড হাফ বলে। তাহলে 6ম বছরের সেকেন্ড হাফ মানে দ্বিতীয় পর্যায়ে, দ্য প্রিজনার বিগেন জিলাসলি, দ্য প্রিজনার মানে সেই বন্দিটি কী করেছিল, বিজ্ঞান মানে শুরু করেছিল, বিগিন মানে কি রে, BEGIN শুরু করা, তার ভিটু কি বিজ্ঞান মানে শুরু করেছিল, জিলাসলি মানে কি বল দেখ, সে শুরু করেছিল, জিলাসলি মানে উৎসাহের সাথে, আবার উৎসাহের সাথে কি শুরু করেছিল, স্টাডিং পড়াশোনা, স্টাডিং কি পড়াশোনা শুরু করেছিল, ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা, বিভিন্ন ভাষা শেখা শুরু করেছিল। ফিলোসফি মানে দর্শনশাস্ত্র, আমাদের স্কুলে কি দর্শন আছে, ফিলোসফি নেই। অ্যান্ড হিস্ট্রি এবং ইতিহাস, তাহলে সে কী পড়া শুরু করেছিল, 6ম বছরের দ্বিতীয় পর্যায়ে, এগুলো ঠকানোর জন্য দিয়ে দিবে যে 6ম বছরের প্রথম পর্যায়ে, ও ফার্স্ট হাফে সে পড়া শুরু করেছিল না দ্বিতীয় হাফে, সেকেন্ড হাফ, তাহলে 6ম বছরের সেকেন্ড হাফে সে কী পড়া শুরু করেছিল, বিভিন্ন রকম ভাষা পড়া শুরু করেছিল, ফিলোসফি মানে দর্শনশাস্ত্র, অ্যান্ড হিস্ট্রি এবং সাহিত্য, হিস্ট্রি মানে ইতিহাস। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দি স্টাডিজ, থ্রো মানে কি ছুঁড়ে দেওয়া বা নিক্ষেপ করা, সে নিজেকে নিক্ষেপ করেছিল, হিমসেলফ মানে সে নিজেকে নিক্ষেপ করেছিল, ইগারলি মানে আগ্রহের সাথে, ইগার কথাটার মানে হচ্ছে আগ্রহ, আর ইউ ইগার টু গো দেয়ার, তুমি কি আগ্রহী সেখানে যেতে, তাহলে ইগারলি মানে আগ্রহের সাথে, ইনটু দিস স্টাডিজ এই পড়াশোনাগুলোতে, মানে সে খুব মনোযোগের সাথে এই পড়াশোনাতে নিজেকে ডুবিয়ে দিয়েছিল বলতে পারি। সো মাচ সো দ্যাট মানে এতটাই যে, দ্য ব্যাংকার মানে ওই যে ব্যাংক কর্মী, ব্যাংকের যে মালিকটা, হ্যাড এনাফ টু গেট হিম বুকস হি অর্ডার, মানে সে হিমশিম খেয়ে যাচ্ছিল
যে বইগুলো সে অর্ডার করছিল তাদের কন্ডিশন, যে শর্তটা ছিল চুক্তিতে, কী শর্ত ছিল, যত ইচ্ছা সে বই চাইতে পারে, যত ইচ্ছা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মদ বা ধূমপান এসব চাইতে পারে। তো সে যত বই চাইবে তাকে তো দিতে হবে। তো সে এত পড়া শুরু করছিল যে ব্যাংক কর্মী, যে ব্যাংকার তাকে বই দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল। In the course of 4 years, some 600 volumes were procured at his request. মানে in the course of 4 years, মানে গত 4 বছরে some 600 volumes, মানে প্রায় 600 বই ওয়ার প্রকিওর কথাটার মানে হচ্ছে আনা, ঠিক আছে? এখানে কি লিখে দিচ্ছি, প্রকিওর মানে সংগ্রহ করা বা এনে দেওয়া, এরকম হয়। বলছে দেখ, প্রায় 600-র মতো বই আনা হয়েছিল টু হি অর্ডার, মানে যেগুলো সে আদেশ করেছিল, মানে যেই বইগুলো সে সরি কোথায় চলেছি, হ্যাঁ, অ্যাট হিজ রিকোয়েস্ট মানে তার অনুরোধে। তাহলে তার অনুরোধে প্রায় কত বই সেখানে সংগ্রহ করে আনা হয়েছিল? প্রায় 600 বই। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এটা সেই সময়, দ্যাট দ্য ব্যাংকার রিসিভড দ্য ফলোয়িং লেটার্স ফ্রম হিজ প্রিজনার, যে ব্যাংকার, এটা সেই সময় ছিল যেই সময় ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার্স ফ্রম হিজ প্রিজনার, যে ব্যাংকার পেয়েছিল চিঠিগুলো কার কাছ থেকে? সেই জেলে বন্দি লোকটার কাছ থেকে, মানে লয়ারের কাছ থেকে। কি লেটার পেয়েছিল তার? মাই ডিয়ার জেলার, আমার জেলার মানে কি রে? জেলার মানে যে জেলে বন্দি করে রাখে, মানে পুলিশ স্টেশনে যেই পুলিশ অফিসার তোকে জেলে বন্দি করে রাখবে, মানে তোকে রাখবে না, মানে তুই কিছু করলে রাখবে, তো তুই যদি কোনো ক্রাইম করো, তোকে যেই পুলিশ অফিসার জেলে বন্দি করে রাখবে তাকে কি বলা হয়? জেলার। রজনীকান্তের একটা বই ছিল জেলার নামে, দারুণ বইটা বেশ। দেখ, বলছে যে মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার মানে বললাম, জেলার মানে কি? যে তোকে জেলে বন্দি করে রাখে, তাকে জেলার বলে। আই রাইট ইউ, আমি তোমাকে লিখছি, দিস লাইন্স, এই লাইনগুলো, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, কটা ভাষায়? 6টা ভাষায়। সে চিঠি লিখতেছে, কটা ভাষায় লিখতেছে? একটা চিঠিতে 6 রকম ভাষা লিখতেছে। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, মানে এই ভাষাগুলো, বা এটা তাদের দিকে দেখাও যারা এই ভাষাগুলো জানে। কে কাকে এটা বলতেছে? লয়ার, মানে যে বন্দি আছে ওই লজে, সে চিঠির মাধ্যমে ওই ব্যাংকারকে লিখে পাঠিয়েছে যে এই চিঠিতে আমি কটা ভাষা লিখেছি? 6টা ভাষা। এই 6টা ভাষা তুমি তাদের দিকে দেখাও যারা এই ভাষাগুলো পড়তে জানে। ব্যাংকার কি পড়তে জানে 6টা ভাষা? না। তো তাদের দিকে দেখাও যারা পড়তে জানে। কেন পড়তে বলতেছে? দেখ, লেট দেম রিড দেম, মানে এটা তাদেরকে পড়তে দাও। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, মানে তারা যদি একটাও ভুল খুঁজে না পায়, মিস্টেক মানে কি? ভুল। তারা যদি একটাও ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি তোমাকে অনুরোধ করছি। ইমপ্লোর মানে কি? অনুরোধ করা। আই ইমপ্লোর ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু ফায়ার আ শট, একটা গুলি ছুঁড়তে, ইন দ্য গার্ডেন, ওই গার্ডেনে। মানে কি বলছে? বাংলা ভাষায় বোঝানো সব। সে চিঠিতে লিখে দিচ্ছে যে আমি এই চিঠিতে 6টা ভাষা লিখেছি, যারা এই ভাষাটা পড়তে জানে তাদের দিকে এটা পড়িয়ে দেখবে। যদি তারা একটাও ভুল খুঁজে না পায় আমার এই চিঠিতে, মানে ভাষাগত ভুল আর কি, গ্রামাটিক্যাল ভুল এইসব, যদি তারা কোনো ভুল খুঁজে না পায় আমার এই চিঠিতে 6টা ভাষাতেই, তাহলে তুমি কি করবে? এই বাগানে এসে একটা গুলি ছুঁড়ে দেবে। তাহলে আমি ইঙ্গিত পেয়ে যাবো যে আমি যেই ভাষাগুলো শিখেছি ঠিকঠাক শিখেছি। সে তো মানুষের কাছে যেতে পারবেন, তো সে যে শিখছে কিনা কীভাবে জানবে যে আমি ঠিকঠাক শিখছি কিনা? সে তো অনেক বই পড়ছে, ভাষার বই পড়ছে বলছিল আগে। সে যে ঠিকঠাক শিখেছে সেটা বোঝানো, মানে নিজের পরীক্ষা করার জন্য সেটা চিঠি পাঠাইছে। বলছে যদি সত্যি আমার শিক্ষাটা ঠিকঠাক হয়, একটা যদি ভুল না থাকে এই চিঠিতে, তাহলে তুমি কি করবে? একটা বন্দুক ছুঁড়ে দেবে এই বাগানে। আর ওই বন্দুকের আওয়াজ শুনে আমি বুঝতে পেরে যাবো যে আমি শিখতে পেরেছি এতগুলো ভাষা। নেক্সট, দ্যাট শট, ওই গুলিটা, উইল শো মি, আমাকে দেখাবে। শো মানে কি? দেখানো, আমাকে দেখাবে। দ্যাট মানে যে, মাই এফোর্টস, এফোর্ট কথাটার মানে হচ্ছে প্রচেষ্টা। এফোর্ট মানে কি বললাম? প্রচেষ্টা। যে মাই এফোর্ট, আমার প্রচেষ্টাগুলো, হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। থ্রোন অ্যাওয়ে মানে দূরে ছুঁড়ে দেওয়া, ঠিক আছে? কিন্তু এখানে থ্রো অ্যাওয়ে মানে দূরে ছুঁড়ে দেওয়া। সেটার ভিত্তি কি? থ্রোন অ্যাওয়ে। থ্রো মানে ছোঁড়া হয়, জানিস তো? থ্রো, থ্রিউ, থ্রোন, V2 V1 V2 V3, এটা থ্রো, থ্রিউ, থ্রোন। তাহলে ভিত্তি কি? থ্রোন অ্যাওয়ে মানে ছুঁড়ে দিয়েছিল, এরকম হবে না। এখানে থ্রোন অ্যাওয়ে মানে হচ্ছে বৃথা যাওয়া। থ্রো অ্যাওয়ে মানে কি বললাম? বৃথা যাওয়া। বলছে যে আমি তাহলে বুঝে নেব যে আমার এই যে প্রচেষ্টা, কি প্রচেষ্টা? সে এতদিন ধরে পড়াশোনা করছে, তো বলছে যে আমি যে এতদিন ধরে প্রচেষ্টা করছি ভাষা শেখার, আমার ওই প্রচেষ্টাটা বৃথা যায়নি। তাহলে আমি বুঝে যাব। কিভাবে বুঝবো? তোমার ওই বন্দুকের আওয়াজ আমাকে বুঝিয়ে দেবে। দ্য জিনিয়াসেস অফ অল এজেস, জিনিয়াস মানে কি?
বুদ্ধিমান বলে না, ও জিনিয়াস ব্যক্তি আছে। জিনিয়াস মানে কি? যার প্রচুর বুদ্ধি, বুদ্ধিমান ব্যক্তি। তাহলে দ্য জিনিয়াসেস মানে বুদ্ধিমান ব্যক্তিরা অফ অল এজেস মানে সমস্ত যুগের, এজ মানে কি বলবি এখানে? যুগ, মানে পুরো সমস্ত যুগের যারা বুদ্ধিমান লোক, যেমন কি এই যে তোর গত কয়েক শতকের সব থেকে জিনিয়াস লোক বলে কাকে মানা হয়? দেখ, আইনস্টাইনকে সব থেকে জিনিয়াস বলে মানা হয় গত কয়েক শতকে। তাহলে বলছে যে দ্য জিনিয়াসেস অফ অল এজেস মানে সমস্ত যুগের যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিরা, অ্যান্ড অফ অল ল্যান্ডস, ল্যান্ডস মানে কি? ভূমি, মানে গোটা বিশ্বে বিভিন্ন জায়গার বিভিন্ন সময়কালের যত বুদ্ধিমান লোকেরা ছিল, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তারা বলে মানে বিভিন্ন রকম ভাষা, মানে একটা ভাষা তারা যে জানে সেরকম নয়, তারা বিভিন্ন রকম ভাষা জানে, তারা ভাষা বলে আর কি। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু তাদের মধ্যে একই রকমের ফ্লেম মানে কি? আগুনের শিখা, বার্ন মানে জলে, ইন দেম অল মানে তাদের সবার মধ্যে। কিন্তু তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে বাস করে, বিভিন্ন সময় তারা এসেছে, কিন্তু তাদের মধ্যে সব মানে একটা জিনিস সবার মধ্যে কমন, সেটা হচ্ছে যে আগুনের শিখা তাদের মধ্যে জ্বলে। ও ইফ ইউ অনলি নিউ হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও, ও তুমি যদি এটা জানতে, নো মানে কি? জানা, নিউ মানে জানতে, যে তুমি যদি জানতে হোয়াট আনআর্থলি, আর্থলি মানে কি? পার্থিব, যেটা পৃথিবীর ব্যাপার। আনআর্থলি মানে কি? ভৌতিক। হ্যাঁ, আনআর্থলি মানে যেটা স্বর্গীয়, অপার্থিব। হ্যাঁ, তাহলে বলছে যেসব যেটা অদ্ভুত, যে আমি কি ধরনের অদ্ভুতভাবে খুশিতে আছি, মানে আমার সোল মানে কি? আত্মা, যে আমার আত্মা কতটা অদ্ভুতভাবে বা কতটা ব্যাপক পরিমাণে খুশি পাচ্ছে, সেটা যদি তুমি জানতে, ফ্রম দ্য বিং অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দেম, ফ্রম বিং অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দেম মানে তাদের থেকে বোঝার পরে, মানে সে এত বই পড়ছে ওই রুমের মধ্যে থেকে থেকে, তাই জন্য ব্যাংকারকে চিঠির মাধ্যমে লিখছে যে তাদের মধ্যে থেকে। আচ্ছা, তুই যখন বই পড়িস তখন শুধু যে তুই বইটা পড়ছো সেটা না, একটা আমাদের টিচার দারুণ কথা বলছিল যে তুমি যখন একটা বই পড়তেছ, কোনো একটা বই যেটা একটা লেখক লিখছে, তুমি শুধু একটা বই পড়তেছ না, তুমি তার গোটা 40 বছরের এক্সপিরিয়েন্স পড়তেছ। বুঝতে পারছিল? আমি 60 বছর 70 বছর বয়সে গিয়ে যদি একটা বই লিখি, আমি ওই বইতে কী লিখবো? আমার গোটা জীবনের যত এক্সপিরিয়েন্স সেগুলো লিখবো তো। তার মানে আমার গোটা জীবনের এক্সপিরিয়েন্স তুই ওই একটা বইয়ের মধ্যে পেয়ে যাবি। আর তোর চারিপাশে যখন বই থাকবে, তখন কি শুধুমাত্র বই আছে না, ওই সমস্ত ব্যক্তিগুলো আছে তোর পাশে বসে, তোর পাশে বন্ধুরা বসে থাকলে তাদের এক্সপিরিয়েন্সও তোকে জানাবে। তেমনই তোর চারপাশে যদি বুদ্ধিমান লোকেদের বই থাকে, তার মানে কি? তুই বুদ্ধিমান লোকেদের মাঝে নিজেকে রাখছো। তো সেই জন্য বলছে যে এইসব বুদ্ধিমান লোকেদের বই পড়ে আমি যে কী আনন্দ উপভোগ করি, সেটা যদি তুমি জানতে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, প্রিজনার্স মানে ওই যে যে জেলে বন্দি ছিল মানে লয়ার, তার যে ডিজায়ার চাহিদা, ওয়াজ ফুলফিল্ড মানে সেটা পূরণ হয়ে গিয়েছিল। তার চাহিদা কী ছিল রে? টাকা, 2 মিলিয়ন। কিন্তু এখানে বলছে তার চাহিদা পূরণ হয়ে গেছে। কী করে চাহিদা পূরণ হলো তার? হ্যাঁ, বই পড়ে। দ্য ব্যাংকার অর্ডার 2 shots to be fired in the garden. দ্য ব্যাংকার অর্ডার মানে ব্যাংকার অর্ডার দিয়েছিল, মানে ব্যাংকার অর্ডার দিয়েছিল, কি অর্ডার দিয়েছিল? 2 shots মানে দুবার গুলি মারতে, টু বি ফায়ার্ড মানে দুবার গুলি ছুঁড়তে, ইন দ্য গার্ডেন ওই বাগানে। তার মানে কি? সে যে 6টা ভাষা লিখেছে সেগুলো ঠিক আছে, তাই জন্য তো ব্যাংকার অর্ডার দিয়েছে তার কর্মীদেরকে যে ওই বাগানে গিয়ে দুবার গুলি ছুঁড়ে দিয়ে আসে, যাতে সে বুঝতে পেরে যায় যে তার ভাষা শিক্ষা ঠিকঠাক আছে। দেন আফটার 10th ইয়ার্স, তারপর 10 নম্বর বছরের পর, যদি দেন আফটার 10th ইয়ার, তারপর 10 নম্বর বছরের পর, আফটার 10th ইয়ার্স মানে 10 নম্বর বছরের পর, দ্য প্রিজনার স্যাট ইমুভলি মানে 10 বছর কেটে গেছে এখানে, কোথায়? ওই লজের মধ্যে বন্দি দশায়। দ্য প্রিজনার মানে ওই যে জেলে, প্রিজনার মানে কি? ওই লয়ারটা বন্দি দশায় যে আছে। দ্য প্রিজনার স্যাট ইমুভলি, মুভ মানে কি? নড়াচড়া করা। ইমুভলি মানে নড়াচড়া না করে, তাহলে নড়াচড়া না করে সে চুপচাপ ওখানে বসে আছে। অ্যাট দ্য টেবিল, টেবিলের ওপর, অ্যান্ড রেড নাথিং এবং কিছুই আর পড়েনি, বাট দ্য গসপেল, গসপেল ছাড়া। গসপেল মানে কি? নিচে দেখ তোর দিকে দিয়ে দিচ্ছে 6 নম্বরে, 6 নম্বর আছে তোটা। বলছে যে দ্য ফার্স্ট 4 বুকস অফ দ্য নিউ টেস্টামেন্ট ইন বাইবেল, ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন। দেখ এখানে বলছে এই যে গসপেল, এটা হচ্ছে বাইবেলের কয়েকটা পার্ট, ঠিক আছে? এতটুকু মনে রাখলে তোদের হবে। তাহলে সে এবার কি পড়া শুরু করছে? ইতিহাস পড়তেছে, ফিলোসফি পড়তেছে, না সাহিত্য পড়তেছে? সে 10 নম্বর বছরে কিছুই পড়েনি, সে টেবিলে বসে বসে শুধুই কি পড়ে? গসপেল পড়ে। মানে সে তাহলে 10 নম্বর বছরে গসপেল মানে ওই নিউ টেস্টামেন্টের যে 4টা পার্ট আছে ওইটা ছাড়া, ওইগুলো ছাড়া আর কিছুই পড়েনি। ইট সিমড স্ট্রেঞ্জ,
এটা অদ্ভুত মনে হতো। স্ট্রেঞ্জ কথাটার মানে হচ্ছে যে অদ্ভুত, আর সিমড মানে মনে হওয়া। এটা অদ্ভুত মনে হতো টু দ্য ব্যাংকার, মানে ব্যাংকারের কাছে, দ্যাট আ ম্যান, যে একটি মানুষ, হু ইন 4 years হ্যাড মাস্টার্ড 600 লার্নড ভলিউমস, মানে যে 4 বছরে 600 বই পড়েছিল বা 600 বই পড়ে শিখেছিল, শুড ওয়েস্ট নিয়ারলি আ ইয়ার, সে নষ্ট করছে, ওয়েস্ট মানে কি নষ্ট করেছে, নিয়ারলি প্রায় 1 বছর, ওভার আ থিন বুক ইজি অফ দ্য কম্প্রিহেনশন, মানে যেটা পড়তে খুব সহজ। বলছে যে ব্যাংকার যে ছিল সে অবাক হচ্ছিল যে যে লোকটা 4 বছরে প্রায় 600 বই পড়ে নিয়েছিল, সে এই গোটা 1 বছরে কি পড়তেছে, মাত্র এই পাতলা পাতলা কয়েকটা বই পড়লো, তাও আবার কিনা যেগুলো পড়তে খুবই সহজ। ইজি কম্প্রিহেনশন মানে যেটা ল্যাঙ্গুয়েজ সহজ। থিওলজি, থিওলজি মানে ধর্মতত্ত্ব, মানে ধর্মের যেসব ভাগটা, মানে আমাদের যেমন সে যে ইতি আছে না, বেদ বেদ বেদান্ত উপনিষদ, ঠিক আছে, তোদের কি কি বই আছে ওরকম কোরআন ছাড়া? কোরআন একটাই, আর কিছু ধর্মের বই নেই। আচ্ছা, তো থিওলজি ধর্মতত্ত্ব, অ্যান্ড হিস্ট্রিজ এবং ইতিহাস অফ রিলিজিয়ন, মানে কিসের ইতিহাস পড়ছে? ধর্মের ইতিহাস পড়ছে। ধর্মের ইতিহাস মানে কি? এই ধর্মটা উৎপত্তি কিভাবে হয়েছিল, এর কারণ কি ছিল। তোদের ধর্মের ইতিহাস তোরা জানিস? কোথায় উৎপত্তি হয়েছিল, কেন উৎপত্তি হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা মানে তৈরি করেছিল এই ধর্মটা, তো জানিস তো? এটাকে কি বলা হয়? হিস্ট্রি অফ রিলিজিয়ন, মানে ধর্মের ইতিহাস। বলছে সে ধর্মতত্ত্ব পড়তো এবং ধর্মের ইতিহাস পড়তো। ফলোড দ্য গসপেলস, মানে গসপেলের পরে, মানে গসপেল পড়ার পরে, ফলো মানে কি ঠিক পরে আর কি, তাহলে গসপেল পড়ার পরে সে এই ধর্মতত্ত্ব পড়তো এবং বিভিন্ন ধর্মের ইতিহাস পড়তো। ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট মানে কি? অফ মানে এর তো, হিজ কনফাইনমেন্ট মানে তার বন্দি দশা, তাহলে তার বন্দি দশার শেষ 2 বছরে দ্য প্রিজনার রেড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, শেষ 2 বছরে সে প্রচণ্ড পরিমাণে বই পড়েছিল। ইমেন্স কোয়ান্টিটি মানে প্রচণ্ড পরিমাণে বই পড়েছিল। কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, দেখ ডিসক্রিমিনেট কথাটার মানে হচ্ছে ভেদাভেদ করা। তোরা তোর রাষ্ট্রবিজ্ঞান আছে তাই তো? রাষ্ট্রবিজ্ঞান আর্টিকেল 15-এ একটা কথা লেখা আছে যে আমাদের সংবিধান কোনো ভেদাভেদ না করেই প্রত্যেকটা মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, ঠিক আছে, মানে কোনো মানুষের প্রতি কোনো ভেদাভেদ হবে না। নো ওয়ান উইল বি ডিসক্রিমিনেটেড, এরকমই ইংলিশে ল্যাঙ্গুয়েজটা হয় যে নো ওয়ান উইল বি ডিসক্রিমিনেটেড অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে আমাদের ভারতীয় সংবিধানের দ্বারা কাউকে ভেদাভেদ করা হবে না। তাহলে ভেদাভেদ ইংলিশ কি বললাম? ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেট মানে কি? ভেদাভেদ করা, ভাগ, ডিসক্রিমিনেট। আর ইনডিসক্রিমিনেটলি মানে ভেদাভেদ না করে, মানে সে কোনো বইয়ের ভেদাভেদ করতো না, কোনো বই ভেদাভেদ না করে সব কিছু পড়ে যেত, যা হাতের কাছে বই পেতো সে পড়ে যেত। তোরা পড়বি জীবনে না খাবার খাবি, মানে অনেক এরকম আছে তো হাতের কাছে যা পাবে তাই খায়, তো সেরকম সে হাতের কাছে যা পেতো কোনো ভেদাভেদ না করেই পড়তে থাকতো, প্রচুর পড়তো। কখন পড়তো এরকম? তার বন্দিদশার শেষ 2 বছরে। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ ন্যাচারাল সায়েন্স, এই জায়গাটা মধ্যে দেখবি, কিছু সময় সে ব্যস্ত থাকতো উইথ ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স মানে প্রাকৃতিক বিজ্ঞান। দেন হি উড আস্ক ফর বাইরন, তারপর সে চাইতো কার বই? বাইরন, বাইরন একজন ইংলিশের লেখক, বাংলাতে যেমন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সেরকম বাইরন। অর শেক্সপিয়ার, শেক্সপিয়ারও একজন ফেমাস লেখক, মানে ইংলিশ সাহিত্যের সব থেকে ফেমাস রাইটারকে শেক্সপিয়ার। বলছে সে কি কি পড়তো? তাহলে দেখ, কিছু সময় তার মন হলো ন্যাচারাল সায়েন্স পড়ে, প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান মানে কি? ন্যাচারাল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো পড়তো। কিছু সময় তার মন হতো সাহিত্য পড়া শুরু করে দিত, বাইরনের বই পড়তো, শেক্সপিয়ারের বই পড়তো। দেয়ার ওয়ার নোটস ইন হুইচ, মানে সেখানে কিছু নোটস ছিল, নোটস মানে কি? তার নিজের লেখা আর কি। ইন হুইচ মানে যেটাতে, হি ডিমান্ডেড সে দাবি করতো, অ্যাট দ্য সেম টাইম বুকস অন কেমিস্ট্রি, মানে সে চিঠির মাধ্যমে একই সময়ে কী বই দাবি করতো? কেমিস্ট্রির বই। অ্যান্ড ম্যানুয়াল অফ মেডিসিন, ম্যানুয়াল কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ত বা সারমর্ম, মানে ছোট সংক্ষেপে যে বইগুলো লেখা হয় তাকে ম্যানুয়াল বলে। ম্যানুয়াল অফ মেডিসিন মানে মেডিসিন মানে কি? মানে ওষুধপত্রের ব্যাপারে যেসব সংক্ষিপ্ত বই, যে কোন ওষুধ খেলে আমাদের শরীর কীরকম ভালো থাকবে, ওই সব বইও সে পড়তো। তার মানে তার পড়াশোনা কি একদিকে ছিল না ভার্সেটাইল ছিল? ভার্সেটাইল মানে বিভিন্ন রকম পড়তো, ভার্সেটাইল ছিল। সে কখনো পড়তো সায়েন্স, কখনো সাহিত্য, কখনো ন্যাচারাল সায়েন্স, কখনো হচ্ছে কেমিস্ট্রি বই, কখনো আবার ওষুধের বই পড়তে লেগে যেত। তাহলে সে সব, মানে ওই যে বললাম না, হাতের কাছে যাই পাচ্ছে পড়তেছে। কখন? এটা শেষ 2 বছর। অ্যান্ড আ নোভেল, এবং উপন্যাস পড়তো। অ্যান্ড সাম ট্রিটিস, ট্রিটি কথাটার মানে কি বল? গ্রন্থ। গ্রন্থ তোরা শুনছো বাংলাতে? সে কিছু সময় কী পড়তো? গ্রন্থ পড়তো। অন ফিলোসফি অর থিওলজি, মানে ধর্মের ব্যাপারে কোনো গ্রন্থ পড়তো, কিংবা ফিলোসফি। ফিলোসফি মানে কি?
দর্শন শাস্ত্র। তাহলে দর্শন শাস্ত্রের ব্যাপারে কিছু মাঝে মাঝে গ্রন্থ পড়ে নিত, বা থিওলজি বা ধর্মগ্রন্থ টাইপের কিছু পড়তো। এসব মানে কত রকম জিনিস পড়তো। এখানে তোকে অপশান দিয়ে দিবে যে সে হচ্ছে যে কী পড়তো নি, এখানে যে সাবজেক্টগুলোর নাম নেই, ধর সোশিওলজি দিয়ে দিল, সেটা কি পড়তো সে, এরকম অপশান দিয়ে দিবে। তার মানে তোকে প্রত্যেকটা যেগুলো নাম আছে ভালো করে দেখতে হবে। হিজ রিডিং, তার পড়া, সাজেস্টেড মানে এটা দেখাতো, আ ম্যান মানে একটা মানুষকে, সুইমিং ইন দ্য সি অ্যামাং দ্য রেকেজ মানে কি ভাঙা, রেকেজ মানে কি বললেন, ধ্বংস হয়ে গেছে এমন ভাঙা, অফ হিজ সি তার সমুদ্রে, মানে বলছে দেখ কি বলছে, যে তার পড়া দেখে এরকম মনে হতো যে একজন মানুষ যেন সাঁতার কাটছে সমুদ্রে, কীরকম, তার ভেঙে যাওয়া জাহাজের মাঝে, মানে জাহাজটা ভেঙে গেছে, জাহাজের যে ডাং টাং বা তক্তাগুলো ভাসছে, আর সে কী করতেছে ওখানে সাঁতার কাটতেছে, অ্যান্ড ট্রাইং এবং চেষ্টা করছে, টু সেভ মানে কি রক্ষা করতে, হিজ লাইফ তার জীবন, বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, মানে স্পার কথাটা মনে হচ্ছে দণ্ডন বা মাস্তুল, জাহাজে মাস্তুল থাকে তো, যাতে হচ্ছে তোর পালটা ঝুলানো থাকে, ওটাকে কি বলা হয়, স্পার। তাহলে বলছে যে তার পড়া দেখে এরকম মনে হতো যেন একটা মানুষ সমুদ্রে, তার যার জাহাজ ভেঙে গেছে, জাহাজ ভেঙে তার কি হচ্ছে, মাস্তুলগুলো ভেঙে জলে ভাসে, সে একটা মাস্তুল ধরার চেষ্টা করছে, যখন সেটা ধরতে পারতেছে না আরও একটা মাস্তুল ধরার চেষ্টা করছে, কেন, যাতে সে তার জীবনটা বাঁচাতে পারে। কারণ কি, এখানে সে কি জলে ভাসতেছে, সে এইখানে এটার সাথে কেন তুলনা হলো যে একটা মাস্তুল না ধরতে পেরে আরেকটা জন ধরতেছে, কারণ সে একটা বইয়ে স্থির থাকতে পারতেছেন, সে কখনো কেমিস্ট্রি কখনো ন্যাচারাল সায়েন্স পড়তেছে, তো তাই জন্য এটা তুলনা হচ্ছে যে সে স্বাধীনতা চায়, রিয়েল নলেজ চায়, ঠিক আছে। আর সে রিয়েল নলেজ মানে কি, স্বাধীনতা মানে জীবন ফিরে পাওয়া, তো রিয়েল নলেজ বা স্বাধীনতা পেতে সে কি করতেছে, যেটা হাতের সামনে পাচ্ছে সেটাতেই ধরার চেষ্টা করতেছে, কখনো কেমিস্ট্রি কখনো ন্যাচারাল সায়েন্স, এইরকম। তার মানে তুলনাটা বুঝতে পারছো তো, এখানে সত্যি কি সে জলে ডুবে গেছে, তোরা হঠাৎ করে ভাবছিস সে মানে জেল থেকে জলে কি করে চলে গেল, এটা জাস্ট তুলনা করছে যে জলে একজন ভাসলে যেরকম বাঁচার চেষ্টা করে একটা নাইলে ওটা ধরে, সেরকম সেও ওই জেলের মধ্যে যেন স্বাধীন হওয়ার চেষ্টা করছে বিভিন্ন বই পড়ে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার, ওল্ড ব্যাংকার মানে ওই যে ব্যাংকারটা স্মরণ করেছিল, অল দিস এই সমস্ত কিছু, অ্যান্ড থট এবং ভেবেছিল, টুমোরো অ্যাট 12 o'clock মানে আজকে 15 বছর প্রায় হতে যায়, আর একদিন বাকি আছে, সে একদিন আগে ভাবতেছে, টুমোরো মানে কি আগামীকাল, মানে তার 15 বছর কবে আসবে, 15 বছর কমপ্লিট কবে হবে, 14 নভেম্বর কত সালে, 1885 তো 1885 14 নভেম্বর, তার মানে আজকে কত তারিখ এখন, 1885 খ্রিস্টাব্দে 13 নভেম্বর। আজকে কি ভাবতেছে, টুমোরো আগামীকাল, অ্যাট 12 o'clock 12টার সময়, হি উইল রিগেইন মানে কি পুনরায় ফিরে পাওয়া, রিগেইন কথাটার মানে কি পুনরায় ফিরে পাওয়া, যে সে পুনরায় ফিরে পাবে হিজ ফ্রিডম তার স্বাধীনতা। তাহলে ব্যাংকার কি ভাবতেছে, সে পুনরায় ফিরে পাবে তার স্বাধীনতা, বাই আওয়ার এগ্রিমেন্ট আমাদের চুক্তি অনুযায়ী, আই অট টু পে হিম আমাকে দিতে হবে, পে মানে কি টাকা দেওয়া, আমাকে দিতে হবে 2 million, আমাকে 2 মিলিয়ন টাকা তাকে দিতে হবে, ইফ আই ডু পে হিম যদি আমি ওকে ওই টাকাটা দেই, ইট উইল অল ওভার উইথ মি আমি পুরো শেষ হয়ে যাবো, মানে আমি পুরো ধ্বংস হয়ে যাবো, আমি নিঃশেষ হয়ে যাবো, আই শ্যাল বি আটারলি রুইন্ড আমি তীব্রভাবে, আটারলি মানে পুরোপুরি, রুইন্ড মানে ধ্বংস, যে আমি পুরোপুরিভাবে কী হয়ে যাবো, ধ্বংস হয়ে যাব। কেন, কারণ এখন ব্যাংকারের হাতে আর বেশি টাকা নেই, সে চারিদিকে ওরকম জুয়া খেলে বাজি খেলে বেশিরভাগ টাকা সে ফুটে ফেলছে, আর তার কাছে যা সম্পত্তি আছে সেগুলো মানে টেনে টুনে হয়তো জোর দুর্নীতি যাবে, নাও যেতে পারে। তাই জন্য সে বলতেছে যদি আমাকে গতকাল তো 15 বছর কমপ্লিট হবে, তো আমি যদি টাকাটা ওকে দিতেই পারি, মানে দিতে হয় আমাকে 15, যেটা সহজ ব্যাপার করো, সে আর একদিন থাকলে তো 15 বছর কমপ্লিট, আর আমি যদি আমাকে 2 মিলিয়ন ওকে দিতেই হয়, তাহলে আমার অবস্থা কী হবে, আমি পুরো ধ্বংস হয়ে যাবো, আমি পুরো সর্বশেষ হয়ে যাবো, সর্বহারা হয়ে যাবো।